এগুলো কি দই ভাই? এই দইগুলোকে দেখেন, ডানে বামে ওনাদের গরুর খামার, অনেকগুলো গরু এখানে রাখা, অলমোস্ট 50-60টা। আজকে আমি আসছি জামালপুর জেলায়, এখানে মাদারগঞ্জ থানার বালিজুড়ি উপজেলা নামক একটি স্থানে কুমারপাড়া আছে। আমরা বইয়ে বা ইতিহাসে অনেক কুমারদের কথা শুনেছি। আজকে সেই কুমারদের কিভাবে তারা হাড়ি পাতিল মাটির তৈজসপত্র বানায় সেটা দেখাবো। স্টেশন থেকে যাব মাদারগঞ্জ থানার সিএনজি স্ট্যান্ড। স্টেশন থেকে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া। আমি 40 টাকা দিয়ে যাচ্ছি মাদারগঞ্জ সিএনজি স্ট্যান্ড। শহরের এই বড় বড় গাছগুলো খুবই সুন্দর লাগে আমার। ইতিহাস, শহরের ইতিহাস জানে এরা। স্টেশন থেকে চলে আসছি শেখের বিটা সিএনজি স্টেশনে। এখান থেকে মাদারগঞ্জের উদ্দেশ্যে সিএনজি ছেড়ে যায়। সিএনজি ভাড়া 60 টাকা। সিএনজি থেকে মাদারগঞ্জ নেমে এখন যাচ্ছি বালিজুড়ি উপজেলায়। আমি এখন চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এই পাড়াটার নাম হচ্ছে পালপাড়া, যেটা কুমারপাড়া নামে পরিচিত। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাটির হাঁড়ি পাতিল তৈজসপত্র, প্রচুর পরিমাণে আশপাশে মাটির হাঁড়ি পাতিল। এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আমাদের দৈনন্দিন জীবনে। যেমন হচ্ছে যে আমরা যখন বাজারে দই মিষ্টি কিনি তখন এই ধরনের হাঁড়ি দেখা যায়। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি টয়লেটে, মাটির টয়লেটে, গ্রামে যে টয়লেট ব্যবহৃত হয় সেটার জন্য হচ্ছে যে কাদা, এখানে মাটির তৈরি কাদা শুকাইতে দিছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিল তৈরি করা, রোদে শুকাচ্ছে। ওনারা গ্রামে বলে টয়লেটের পার্ট আর কি, গ্রামের যেসব টয়লেট ব্যবহৃত হয় সেগুলোর পার্ট বলা হয় এগুলোকে। এখানে আরেকজন দিদি কাজ করছেন। প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিল, এগুলো দই মিষ্টি এসবের জন্য ব্যবহৃত হয়। পুরো উঠান জুড়ে, তাদের পুরো উঠান জুড়ে হচ্ছে এগুলো বেছানো। এগুলো তো এইভাবে দেখতেই ভালো লাগতেছে। পুরো উঠান জুড়ে বিভিন্ন রকমের বিভিন্ন মডেল, এগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদেরকে অর্ডার করে, তারা সেই অর্ডার অনুযায়ী তৈরি করে দেয়। আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আমি এই ভিডিও শেষে ওনাদের নাম, ঠিকানা, যোগাযোগের সবকিছু দিয়ে দিব। মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বাচ্চারা যে খেলে ওইসবও দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে আসতেছে কিনা। প্রচুর পরিমাণে চতুর্দিকে এখানে
ব্যবসা হবে ইনশাআল্লাহ। দাদু নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে দাদু। দাদুর জন্য দোয়া করবেন সবাই। আমি এখানে দেখতেছি এখানে আগুন দেয়, এখানে এখানে সবকিছু গুছায় রাখতেছে। এখানে একটু পরে আগুন দিয়ে এগুলোকে হিট দিবে, তারপর এগুলো পুড়ে শক্ত হয়ে যাবে। ভাই এটা তৈরি করতেছেন কষ্ট করে। ওনাদের যে শিল্পটা দিন দিন হারায় যাচ্ছে। প্রাচীন একটা শিল্প বাংলাদেশের। জায়গাটি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুড়ি উপজেলার পালপাড়া। পুরোটা রাউন্ড করে হচ্ছে যে এটা গুছায় রাখছে। কিছুক্ষণ পর এখানে আগুন দেওয়া হবে। আগুন কখন দিবেন? 1 ঘন্টা পরে। ওকে, সন্ধ্যার পরে আসবো। আপনার ফোন নাম্বারটা বলেন তো। এই ফোন নাম্বারটা বলো তো। 01 77 910 38 88 22। ওকে, এটা পুরোটা রাউন্ড করে গোছায় রাখছে। হ্যাঁ, একটু পরে এটা হচ্ছে যে রাতে নাকি হিট দিবে। রাতে হিট দিবেন নাকি এখনই দিবেন? একটু পরে, দেখি 1 ঘন্টা পরে হিট দিবেন। ও পুরাটা ল্যাপ দিয়ে ও আচ্ছা আচ্ছা, এটা পুরোটা খের দিয়ে ঢাকবে, তারপরে এটা মাটি দিয়ে লেপে দিবে। দিদিমণি এটা বানাচ্ছেন। এখান থেকে একটা রুটির মতো নিচে নিয়ে হচ্ছে এটা এখানে খুবই সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। একটি ছোট পাতিল দইয়ের জন্য, এটা দইয়ের পাতিল। এই যে তৈরি হয়ে গেছে দইয়ের পাতিল। এখানে একটা ঘর, প্রচুর পরিমাণে স্টক করা, তাদের প্রচুর পরিমাণে স্টক করা। এটা পুরোটা জুড়ে একটা অন্ধকার। এটা তাদের গোডাউন, প্রচুর পরিমাণে স্টক করা। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের অর্ডার আসে। এখানে হাড়িগুলোকে রং করা হচ্ছে। হাড়ির মাথাটা শুধু রং করা হয় নাকি? মাথা এবং ভেতরে। মাথাটা এটাতে ভেজায় আর এক হাড়ি থেকে আরেক হাড়িতে ট্রান্সফার করে হচ্ছে হাড়ির ভেতরটা হচ্ছে রং করা হয়। এখানে ছোট খেলনা পাতিল, মাটির ব্যাংক, দইয়ের জন্য হাড়ি, বড় বড় কাদা। এখানে হাড়িগুলো যে ঢেকে দিবে, খের দিয়ে ঢেকে যে লেপা হবে, সেই মাটিটাকে এখানে মর্দন করার মাধ্যমে তৈরি করা হচ্ছে।
পায়ে পাড়িয়ে পাড়িয়ে এটাকে হচ্ছে যে নরম করা হয়, মর্দন করে করে তৈরি করা হয়। এটা কি করতেছেন কাকু? এটা কাদা। কাদা। কাদার জন্য হচ্ছে যে রুটির মতো একটা চাপড়ি বানাইতেছে। হাঁড়ি পাতিল বানানোর মাটি ঢিবি করে রাখা হয়েছে। দিদি রং দিতেছে। লাকড়ি নিয়ে যাচ্ছে পোড়ানোর। এই পুরা এলাকাটা জুড়েই হচ্ছে যে কুমারদের বসবাস। পুরো এলাকাটাই হচ্ছে পালপাড়া। ডানে বামে রোডের দুই পাশে যত বাড়ি আছে সবাই মাটির কাজের সাথে জড়িত। এখানে মাটিটাকে নরম করা হচ্ছে কুপিয়ে কুপিয়ে। একজন দিদি, কর্মঠ একজন দিদি, উনি কাজ করতেছেন দুপুরবেলা। এখন কিন্তু দুপুর। খুবই হার্ড ওয়ার্ক, অনেক হার্ড ওয়ার্ক। উনি আক্ষেপ করে বলতেছেন উনি ভাড়া থাকে, নিজের থাকার জায়গা নাই, নিজের বাড়ি নাই, মানুষের জায়গায় ভাড়া থাকে, ওইরকম আর্নিংস নাই তাদের। মানুষের বাড়িতে কাজ করতেছেন উনি। রাস্তার দুই ধারে কখনো হচ্ছে হাড়ি, কখনো হচ্ছে যে টয়লেটের পাট, আবার কখনো হচ্ছে যে কাদা। চতুর্দিকে হচ্ছে মাটি এবং মাটির সে শিল্প, সেটারই একটা ছাপ বোঝা যায় এলাকার ভেতরে ঢুকলেই। আমার পেছনে কিছু বাচ্চারা হচ্ছে যে মাটিগুলো নরম করতেছে। এখানে বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ সবাই অনেক কর্মঠ। এখানে এক দাদার মাটির হাড়ি আগুনের জন্য প্রস্তুত করা শেষ। উনি খ্যার দিয়ে এটা ঢেকে এখন মাটি লেপে দিচ্ছে। এখান থেকে বাচ্চারা এবং দিদি মাটি কালেক্ট করে নিয়ে আসতেছে, নরম মাটিগুলো। দেন হচ্ছে দাদার এখানে ট্রান্সফার করা হচ্ছে, দাদা লেপে দিচ্ছে। আপনাদের ফোন নাম্বারটাও একটু বলেন তো। ফোন নাম্বার 019। আপনারা যদি কেউ ওনাদের সাথে যোগাযোগ করতে চান, হাড়ি পাতিল বা যে কোনো জিনিস ব্যবসার জন্য দরকার থাকে, তাহলে ওনাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি। 01921706514। দাদা আপনার নাম? আমার নাম বিষ্ণুচন্দ্র পাল। বিষ্ণুচন্দ্র পাল দাদা, ওনার সাথে যোগাযোগ করলে উনি যে কোনো ধরনের হাড়ি পাতিল, কাদা, বিভিন্ন মাটির তৈজসপত্র যেটাই আপনারা চান উনি ব্যবস্থা করে দিতে পারবেন। ছোট বাচ্চা কাজ করতেছে।
আমি নাম্বারটা কই আপনি ভিডিও হ্যাঁ করেন, বলেন নাম্বার বলেন। 01793 01793 68 68 08 0821। ভিডিও কলাম যাব না জানি ওনারা বলতেছেন যে অনেকেই ওনাদের কাছে আসেন, ওনাদের ভিডিও করেন, কিন্তু কেউ টাকা পয়সা দেয় না। আমি নাকি লাখ লাখ টাকা কামাই করতেছি, কিন্তু ওনাদেরকে দিচ্ছি না। এটা ওনাদের আক্ষেপ যে ওনাদেরকে টাকা পয়সা দেই না। সো এই কারণে হচ্ছে অনেকে ওনারা রাগ করতেছে আমার উপর, নাম্বার দিতে চায় না। আমি বললাম যে নাম্বার দেন, যাতে আমি আমার চ্যানেলে বা হচ্ছে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আপনাদের। তো অনেক জোর জবরদস্তি করে ওনাদের নাম্বার নিলাম, ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দিয়ে দিব। আপনারা যদি কোনো প্রয়োজন থাকে ওনাদের মতো মানুষের, হাঁড়ি পাতিলের বা হাঁড়ির, আপনাদের ব্যবসা দই মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্যের ব্যবসা, সেক্ষেত্রে হচ্ছে ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। খুবই ভালো এবং ভালো কোয়ালিটির হচ্ছে যে হাঁড়ি পাতিল ওনারা তৈরি করেন। দুপুরবেলা এই পাটগুলোকে হচ্ছে যেগুলো কাঁচা সেগুলোকে হচ্ছে রোদে শুকাতে দিচ্ছে। পুরোটা মাঠ জুড়ে এগুলো রোদে শুকোচ্ছে। দুপুরবেলা প্রচুর রোদ, এই রোদের মধ্যে ওনারা প্রতিটা মানুষই হচ্ছে কাজ করতেছে। আমি দেখে কোয়াইট অবাক হয়ে গেছি। ওনারা অনেক পরিশ্রমী, অনেক। শালা মান কি বানো তুই শুট কি বানো দাদার পোড়ানোর এই জায়গাটা অলমোস্ট প্রস্তুত হয়ে গেছে। কিছুক্ষণ আগে এই পর্যন্ত ছিল, এখন এইদিকে চলে গেছে। ওয়েল ফার্নিশড। এরকম পুরোটা হচ্ছে যে কাদা দিয়ে নরম মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে এটা পুড়ে মানে জ্বালায় দিবে নিচ দিয়ে। জ্বালানোর জায়গা কোন দিক দিয়ে? জ্বালানোর জায়গাটা দেখাই আপনাদেরকে। এই যে সুড়ঙ্গের মতো এই জায়গাটা, এইখান দিয়ে হচ্ছে লাকড়ি দিয়ে নিচে জ্বালায় দেয়। দেন হচ্ছে যে ওইটা পুড়ে পুড়ে উপরে হিটে হাঁড়ি পাতিলগুলো পুড়ে শক্ত হয়ে যায়। এই হচ্ছে লেপে রাখা মাটির আস্তরণ, আর এই হচ্ছে নিচে চুলা। নিচে আগুন দিয়ে দিবে আর পুড়ে পুড়ে উপরে হিটে হাঁড়ি পাতিলগুলো শক্ত হয়ে পোড়া মাটিগুলো হাঁড়ির রূপ নেবে। পুরোটা বাড়ি জুড়ে এক একজন এক এক কাজে ব্যস্ত। এই দুপুরবেলা এক একজন এক এক কাজে ব্যস্ত। দিদি পাড়িয়ে পাড়িয়ে মাটিগুলো নরম করতেছে। এই মাটিগুলো দিয়ে তারপরে কি হবে দিদি? এরপরের স্টেপ কোনটা? রুটির মতো বানাবেন? এই মাটিগুলো দিয়ে এই দইয়ের এগুলো বানাবে। এই যে এগুলো কম হয়ে যাবে, এগুলো ভেজা শুকোতে দিছে। এই মাটিগুলো ওনারা বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ক্রয় করেন। খাল, বিল, নদী এইসব জায়গা থেকে এই মাটিগুলো তুলে তুলে ওনাদের কাছে দিয়ে যায়। এই মাটিগুলো এখন শুকনো অবস্থায় আছে, এগুলো ঝুরঝুরি করে রোদে দেওয়া হয়েছে। খ্যার নিয়ে যাওয়া হচ্ছে। এই দাদাটা এখনো রেডি হয় না, দাদা খ্যার দিচ্ছে। খ্যার দেওয়ার পর হচ্ছে মাটি দিয়ে লেপে দিবে। প্রতিটা ঘরে এরকম বড় বড় চুলা আছে।
এগুলো জ্বালাইতে এখনো অনেক সময় বাকি, ওনারা সন্ধ্যার দিকে এটা জ্বালাবেন। তবে যতটুকু পারছি আমি চেষ্টা করছি, তবে সামনে যদি এরকম কোনো জায়গা পাই যেখানে এটা পোড়ানো হচ্ছে তবে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেখাইতে। বাট দ্য থিং ইজ যে আমাদের এই শিল্পগুলো এবং এই মানুষগুলো বাংলাদেশে তাদের অবদান অনেক বেশি। তারা যে পরিমাণ পরিশ্রম করতেছে, সরজমিনে এসে যা দেখলাম এটা আমার কল্পনার বাইরে। ভর দুপুরবেলা হচ্ছে বাসার পরিবারের সবাই, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই কাজ করতেছে, আপনারা দেখছেন। সো তাদের জন্য দোয়া করবেন এবং এই শিল্পটার প্রসার যাতে হয়, কারণ মাটির জিনিস তো ব্যবহার করাটা রিসাইকেল ভ্যালুটা অনেক। সো বেশি বেশি আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা উচিত। টয়লেটের ক্ষেত্রে এই পার্টগুলো এবং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে এই হাঁড়ি পাতিল কাদাগুলো। চতুর্দিকে তাদের হচ্ছে এই শিল্প। জায়গাটার নাম আবার বলে দেই, এটা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুড়ি উপজেলার পালপাড়া, এটাকে কুমারপাড়াও বলে। চতুর্দিকে তাদের হচ্ছে বাড়িঘর, তাদের কমিউনিটি। এখানে বেশিরভাগ মানুষই সনাতন ধর্মাবলম্বী, তারা এই কাজগুলো করে জীবিকা নির্বাহ করে এবং তারা এটা করে আসতেছে অনেক বছর যাবত। এখন কিন্তু তারা এরকম না যে তারা একদম দৈন্য দশা, তাদের কিন্তু দোতলা তিনতলা বাড়ি আছে, কিন্তু তারা তাদের এই শিল্পকে ভুলে যায়নি। আমরা যখনই হচ্ছে যে টাকা পয়সা হয়ে যায়, অবস্থা পরিবর্তন হয়ে যায়, আমরা আমাদের শিল্পকে ভুলে যাই, কিন্তু তাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত, তারা তাদের এই শিল্পকে ভুলে যায়নি। ভ্যান থেকে মাটি নামানো হচ্ছে এবং মাটি নিয়ে রাখা হচ্ছে উঠানে। এই যে উঠান জুড়ে মাটি নামানো হচ্ছে এবং হাঁড়ি পাতিল শুকানো হচ্ছে। পুরোটা এরিয়া জুড়ে একই চিত্র। এরকম রাস্তার দুই ধার জুড়ে এরকম পাটি দিয়ে রাখা, চতুর্দিকে এরকম। আমি একটা অ্যামেজিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যে একটা ঘরের চালার ওপর এইগুলো পাটি রেখে দিছে ফালায় টালায়, মানে এইদিকে চতুর্দিকে মানে ফালায় চালায় রাখছে পাটি। এই যে ঘরটার উপরে দেখেন পাটি ফালায় রাখছে, মানে এখানে ছড়ায় ছিটায় আছে এগুলা। এই দেখেন একটা স্কুলের বারান্দার এই ফুটপাতের এখানে ওই পাটি, এই যে এইখানে এরকম পাটি রাস্তার দুই ধারে, চতুর্দিকে রাস্তার দুই পাশেই এরকম, রাস্তার দুই ধার জুড়ে এরকম জাস্ট হচ্ছে পাটি রাখা। পুরো এলাকাটাই এরকম টয়লেটের পাটির ব্যবসায়িক এরিয়া এটা। এইগুলা প্রোডাক্টের একটা বেনিফিট হচ্ছে, এগুলো যখন ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, এগুলা সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। তো এই মাটির হাঁড়ি পাতিল বলেন, এই টয়লেটের পাটি বলেন, এগুলো সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। জাস্ট ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলোকে জাস্ট একটা হচ্ছে যে মাঠে বা হচ্ছে একটা মাটির নিচে একটু খুঁড়ে পুঁতে রাখলেই এগুলো মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে গেল। এর থেকে বেটার কোনো প্রোডাক্ট হতে পারে না, এর থেকে ইকো ফ্রেন্ডলি কোনো প্রোডাক্ট হতে পারে না। আমি এখন আবার হচ্ছে এই এরিয়াটার ভেতরের দিকে ঢুকবো। আমি একটু মেইন রোডের দিকে আসছিলাম, জাস্ট আপনাদেরকে দেখা যায়। লেটস লুক এট দিস প্লেস। চতুর্দিকে এরকম পুরো এরিয়াটাই এইসব জুড়ে। বানানোর সময় যেই হাঁড়িগুলা বা পাতিলগুলা ভেঙে যায়, সেগুলো আবার এখানে একসাথে করে সেগুলো গুঁড়ো করে সেগুলোকে আবার প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আবার রিইউজ করা হয়। এখন একটু হাঁড়ি পাতিল খুঁজতেছিলাম, আমার যে নিজ ভাগ্নে আছে ছোট, তাদের জন্য হাঁড়ি পাতিল খুঁজতেছি। পুরো এলাকাটাই একটা মাটির গন্ধ। আপনারা যারা মাটির হাঁড়ি পাতিল নিয়ে কাজ করেন বা আপনাদের কোনো প্রোডাক্ট মাটির হাঁড়ি পাতিল দ্বারা মোড়কীকরণ করতে চান, তারা কাইন্ডলি ওনাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই দেখা যায় যে প্লাস্টিক কিংবা হচ্ছে কার্টন বা ককশিট বা কাগজ দ্বারা মোড়ানো থাকে। তো সেই জিনিসগুলোকে যদি কোনোভাবে কোনো একটা প্রোডাক্ট যদি এরকম হয় যে মাটি দিয়ে কাভার করা যায়,
তাহলে অনুরোধ থাকবে যে আপনারা মাটির এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। আমি খোঁজ করব এখানে কিছু ছোট ছোট হাঁড়ি পাতিল কেনার চেষ্টা করব। দাদু ভালো আছেন? মাটির হাঁড়ি পাতিল আছে ছোট বাচ্চাদের হাঁড়ি পাতিল আছে? দাদু বলতেছে কিসের ভিডিও করে নিয়ে গেলেন, প্রায় ভিডিও করে টাকা পয়সা দেয় না। এখন তারা এখানে স্টক করে রাখছে মাটি। আমার পেছনে দেখেন ঢিবির পর ঢিবি মাটি স্টক করে রাখা, বেঁধে কাজ করবে। এবং এই রুমের ভেতরেও দেখতে পারতেছি যে সবগুলো প্রোডাক্ট এখানে আমার পেছনে দেখেন প্রোডাক্ট রেডি করে রাখছে এবং ঘরের ভেতরেও স্টক করে রাখছে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট। সো ওই একটা কথাই বারবার বলবো, যত বেশি এই মাটির প্রোডাক্ট আমাদের ব্যবহার করা যায়, খাবার থালা বাটি, তারপরে পানি রাখার জন্য কলসি, এখন আমরা যে প্লাস্টিক জার ব্যবহার করি বা কাচের জার ব্যবহার করি, সেগুলোকে অ্যাভয়েড করে যদি আমরা এই ব্যাক টু বেসিক আবার মাটিতে যাই, সেটা কিন্তু খুবই ভালো হয়। আর একটা ধারণা ছিল একটা সময় যে মাটির প্রোডাক্ট মানেই হচ্ছে যে ব্যাকডেটেড সামথিং বা নট দ্যাট ক্লাসি, কিন্তু এখন কিন্তু যুগের সাথে সাথে মানুষের মাইন্ডসেট ডেভেলপ হওয়ার পাশাপাশি মানুষ যখন এডুকেটেড হয়েছে তখন কিন্তু মানুষ বুঝতে পারতেছে যে আসলে প্লাস্টিক, তারপর কাঁচ বা অন্য কিছু ব্যবহার করার থেকে মাটির সব কিছু ব্যবহার করা কিন্তু মাচ মোর ক্লাসি। মাটি, পিতল অথবা স্বর্ণ, এই তিনটা জিনিসের যদি আপনি তৈজসপত্র ব্যবহার করেন, দ্যাট ইজ মাচ মোর ক্লাসিয়ার দেন গ্লাস অর লাইক প্লাস্টিক। সো এটা ভাবার কোনোই আর জায়গা নাই যে এটা আপনার ক্লাসের সাথে যাবে না, বরং মাটির হাঁড়ি পাতিলগুলো এত সুন্দর থাকে, এগুলো যদি আমরা ঘরে বিভিন্ন পারপাসে ব্যবহার করি, দ্যাট ইজ ক্লাস, দ্যাট ইজ পিওর ক্লাস, সেভিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, ফর এ গ্রিন বেটার ফিউচার আমরা মাটির জিনিসগুলো ব্যবহার করি। সো দ্যাট ইজ ইন্টেলেকচুয়ালিটি অ্যাকচুয়ালি। এডুকেশন, নলেজ, এগুলো যদি আমাদেরকে প্রকৃত শিক্ষাটার দিকে না নিয়ে যেতে পারে বা প্রকৃত বুঝটা যদি আমাদের না হয়, তাহলে সেই শিক্ষার আসলে কোনো মূল্যায়ন নাই। আমরা এখনের যুগে এসে অনেক অনেক জিনিস কিন্তু ভুল অ্যাডপ্ট করে ফেলছি। একটা সময় মানুষজন অনেক কষ্ট করে এই সকল ব্যাক টু বেসিকের থিংসগুলোর ভিতরে গেছিলো যেগুলো ইকো ফ্রেন্ডলি ছিল, সেগুলোকে আমরা উপেক্ষা করে টেনে হিসড়ে আমরা নিজেদেরকে একটা অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং আমরা দিন দিন আমাদের দেশ, আমাদের পরিবেশ এবং আমাদের পৃথিবীটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। সো উই মাস্ট স্টপ অ্যান্ড ইউজ ইকো ফ্রেন্ডলি থিংস। তো এটাই অনেক লম্বা লেকচার দিয়ে ফেললাম, কারণ হচ্ছে আমি অনেক পরিবেশ সচেতন একটা মানুষ পার্সোনালি। আই লাভ থিংস দ্যাট আর ইকো ফ্রেন্ডলি, একটা গ্রিন প্ল্যানেট করার জন্য, এবং আমাদের ফিউচার প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি। আমরা এখন যখন মাটি খুঁড়ি তখন দেখি যে অনেক সময় স্বর্ণালঙ্কার বের হয়, তেমন আহামরি ক্ষতিকর কিছু বের হয় না মাটির নিচ থেকে। কিন্তু থিঙ্ক অ্যাবাউট আস, আমরা যে ফিউচারটা রেখে যাইতেছি, ওরা ফিউচারে যারা আসবে তারা এসে হয়তো আমাদেরকে গালি দিবে যে শালারা প্লাস্টিকের পর প্লাস্টিক ব্যবহার কইরা এই মাটির নিচে রাইখা গেছে, এখন কিছুই উৎপাদন হয় না, সব কিছু ধ্বংস করে রেখে গেছে। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অনেকে সাধুবাদ জানাই যে তারা আমাদের জন্য কত কিছু রেখে গেছে, কিন্তু আমাদের উত্তরসূরিরা আমাদেরকে গালি দিবে যে আমাদের জন্য সব প্লাস্টিক আর একটা ভয়ঙ্কর একটা দেশ, ভয়ঙ্কর পরিবেশ, ভয়ঙ্কর সমাজ, ভয়ঙ্কর একটা পৃথিবী রেখে গেছে। সো গালি খাওয়া থেকে বাঁচতে হইলেও আমাদের ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করতে হবে, এই পরিবেশকে বাঁচাইতে হবে, আমাদের দেশকে বাঁচাইতে হবে। সো এই কথাগুলা অনেক লম্বা হইলেও গুরুত্বপূর্ণ মনে করলাম, তাই শেয়ার করলাম। আমি আমার নিজদের জন্য যে খেলনা নিব সেটা ওখানে বলে রেখে এসে আবার নিয়ে আসতে ভুলে গেছি, এখন আবার আমি ফেরত যাচ্ছি।
লুক এট দিস প্লেস ম্যান, ফুল অফ নেচার। এখানে একটা লেবু গাছ দেখতেছি না জাম্বুরা, পুরাটা ভরপুর হয়ে আছে। ড্রেনের কাজ হয়ে গেছে এই এলাকাতে, হ্যাঁ, হোপফুলি রাস্তার কাজও হয়ে যাবে। মানে রাস্তা আছে, ড্রেন আছে, আবার নেচারের সাথেও তারা কানেক্টেড, মানে ফুললি তারা ইউটিলাইজ করতে পারতেছে পরিবেশটাকে। দ্যাট ইজ গ্রেট। অ্যান্ড আমার তো মাঝে মাঝে হিংসা হয় যে আমরা শহরে আসলে টোটালি বঞ্চিত। গ্রামের মানুষজন এখন সকল সুবিধাদি পেয়ে যাচ্ছে এবং তাদের জমি জিরাতও বেশি, প্রাকৃতিক সব জিনিসের সাথে তারা কানেক্টেড, তাদের স্বাস্থ্য ভালো, ফল ফ্রুটস খাবার দাবারও সব ন্যাচারাল পায় তারা, মানে সব দিক দিয়ে পুরা বেনিফিটেড। আই এম সো জেলাস ম্যান। এখানে একটা বাসা দেখতেছি, বাসাটায় হাঁড়ি পাতিলগুলো থোকায় থোকায় সাজায় রেখে দিছে। আমার পেছনে একটা বাড়ির বারান্দা এবং সারপ্রাইজিংলি এখানে তাদের হচ্ছে যে তারা মিষ্টান্নও তৈরি করে। আমি আপনাদেরকে দেখাই, এখানে তৈরি হচ্ছে মিষ্টান্ন। আমার পেছনে এখানে মিষ্টান্ন তৈরি করতেছে তারা এখানে, এবং এখান থেকে এই মাটির হাঁড়িগুলোর ভেতরে তারা হাঁড়িবন্দি করবে এবং মার্কেটে সেল দিবে। দেখেন এখানে মিষ্টান্নগুলো রাখা বারান্দায়, এখানে কারিগর দ্বারা সবগুলো তৈরি হচ্ছে। অত ভেতরে যাব না, জাস্ট এখানে দেখেন চুলো, বড় বড় দুইটা ডেকে মিষ্টি হচ্ছে। সো বিউটিফুল। এবং এইদিকে এই ঘরের ভেতরও রান্না হচ্ছে এবং এখান থেকেই দইগুলো প্যাকেটের ভেতরে। ওয়াও, এগুলো কি দই ভাই? এই দইগুলোকে দেখেন, একদম র দই ম্যান, একদম লিকুইড র দইগুলোকে এই ছোট ছোট জারের ভেতর, মাটির জারের ভেতর বন্দি করা হচ্ছে। এখানেও জাল দেওয়া হচ্ছে দই। ওয়াও, গ্রেট। এখানে দেখেন প্রায় 3 থেকে 4 ফিটের মতো পাশ এই ডেকিগুলো, অনেক বড় বড়, দাও দাও করে আগুন জ্বলতেছে, দই জাল হচ্ছে। যারা কখনো লিকুইড দই দেখেন নাই, দেখে নেন ভাই। এই দেখেন একদম লিকুইড, দুধের মতো লিকুইড দই। এই যে এখানে তারা বন্দি করতেছে, একদম দুধের মতো তরল। আপনাদের এটার নাম কি? এই দইয়ের? বগুড়া দই ঘর। আপনাদের ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা আমার কাছে নাই। তো 01736 ওনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বগুড়া দই ঘর। ওনাদের ফোন নাম্বার হচ্ছে 01736 440 381। এটা হচ্ছে বগুড়া দই ঘরের নাম্বার। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। আমি কখনোই এরকম দেখি নাই যে লিকুইড দই থেকে এরকম সরাসরি। আমার আজকে লাক ভালো যে আমি এই মুহূর্তে এখানে আসছি এবং এটা দেখাইতে পারতেছি। এখানেও একটা পাতিলে রাখা। প্রচণ্ড গরম ঘরে, আমি ঘেমে যাইতেছি। সো আমি বের হয়ে যাই। সো আমি আসছিলাম এখানে হাঁড়ি পাতিল দেখাইতে, তো তার পাশাপাশি যে দইয়ের ব্যবসায়ী এবং মিষ্টান্ন ব্যবসায়ী তাদের বাসায় আসছিলাম। তারা হাঁড়ি পাতিলও উৎপাদন করতেছে, মিষ্টিও উৎপাদন করতেছে এবং দইও উৎপাদন করতেছে। মানে দ্যাট ইজ সো গ্রেট। একই জায়গায় হচ্ছে এত কিছু তৈরি করতেছে তারা, এবং প্রাকৃতিকভাবে রান্না হচ্ছে, প্রাকৃতিক হাঁড়ি ব্যবহার হচ্ছে, এবং দইটাও একদম ন্যাচারাল ঘি গরু দ্বারা। এখানে ওনারা গরু পালন করে, আশপাশে প্রচুর গরু গাভী। তো দ্যাটস ইট। দেখেন অবস্থা ওনাদের,
কতটা ওনারা ইকো ফ্রেন্ডলি সিস্টেমের ভেতর দিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং আর্ন করে যাচ্ছে। ওনাদের প্রত্যেকটা র ম্যাটেরিয়ালই হচ্ছে যে প্রাকৃতিক, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং আইটেমও হচ্ছে প্রাকৃতিক। আই এম সো থ্রিলড অ্যান্ড অ্যামেজড ম্যান। সুন্দর একটা বাড়ি, প্রত্যেকটা মানুষ কর্মঠ কাজ করে যাচ্ছে দুপুরবেলা। এই এলাকার ৮০% মানুষই সনাতন ধর্মাবলম্বী এবং এই ব্যবসার সাথে জড়িত প্রত্যেকটা মানুষই কিন্তু এই আমার পেছনে দেখতেছেন একটা বাড়ি, ওনারাও কিন্তু এই ব্যবসার সাথে জড়িত। সো ওনারা যে গরিব দুস্থ এটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। দে অল আর রিচ। ওনারা হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই পালন করে। এখন যাব ওনাদের গরুর খামারের দিকে। যে আমার পেছনে ডানে বামে ওনাদের গরুর খামার, অনেকগুলো গরু এখানে রাখা, অলমোস্ট 50-60টা হবে। গরুগুলো আমার অবাক দৃষ্টিতে দেখতেছে যে এই বেটাকে। সো দেখেন আমার আশপাশে চতুর্দিকে গরু। এই গরু ওনারা এই খামার থেকে ওনারা দুগ্ধ উৎপাদন করেন, দেন হচ্ছে এগুলো আবার সিজনে কিছু গরু ওনারা বিক্রিও করেন। এই গরুর দুধ দিয়ে ঘি এবং দই উৎপাদন করেন। এদিকে দেখেন প্রচুর গরু, এক একজনের মিনিমাম 20টা থেকে 200টা পর্যন্ত গরু মহিষ আছে। অফ সিজনে ওনারা 6-7 মাসের জন্য চলে যায় চরাঞ্চলে, ওইখানে এই গরুগুলাকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করায় এবং সেইখান থেকে বিভিন্ন দুধ কোম্পানি যেমন মিল্ক ভিটা ওনাদের থেকে এই দুধগুলো কিনে নেয়। আমার আশপাশে পুরোটা জুড়ে ওনাদের গরুর খামার। গরুগুলা সবাই আমারে মারার জন্য উদ্গ্রীব হয়ে আছে মনে হচ্ছে। যে আমার গুতা দিতে চাইতেছিল, এটা চতুর্দিক থেকে আমার খালি গুতা দিতে চাইতেছে। যেহেতু অপরিচিত মানুষ, আমি বের হয়ে যাব। সো বুঝতেই পারতেছেন ওনারা কতটা প্রাকৃতিক। ওনাদের প্রাকৃতিকতার কথা বলতে গেলে মুখ দিয়ে ফেনা উঠে যাইতেছে। এই যে গরুর খড়ের গাদা, ধান হয়েছিল, ধান কাটছে, ধান কাটার খড় থেকেই হচ্ছে গরুর খাবার। এই খড় খাওয়া গরুর দুধ কিন্তু খুবই ঘন হয়। আমাদের শহরাঞ্চলে খড়ের অভাবে গরুরে কি জানি খাওয়ায়, ওইটার নাম আমি ভুলে গেছি। যে এইখানে আরেক ভাই দেখেন দূরে দেখা যাচ্ছে গরু, উনি গরু নিয়ে কাজ করতেছে, ওনার গরু নিয়ে কাজ করতেছে। প্রত্যেকটা ঘরেই বা মিনিমাম হচ্ছে 15-20টা করে গরু। সেই কারণেই এইখানে ওনারা হাঁড়ি পাতিল তৈরি করে, দই তৈরি করে, মানে গরু, মাটি এগুলোর সাথে কানেক্টেড জিনিসগুলো ওনারা তৈরি করে। বড় বড় ড্রামে করে দুধ নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কোথায় নিয়ে যাবেন? মাদারগঞ্জে যে দুধের মিল ফ্যাক্টরি আছে সেইখানে ওনারা এটা নিয়ে যাচ্ছেন। কি ফ্যাক্টরি এটা? দুধের কোম্পানির নাম কি? কোম্পানির নাম তো আমরা ভাই জানি। আচ্ছা আচ্ছা, এই থানায় একটা মিল্ক ফ্যাক্টরি আছে, তো ওনারা সবগুলো দুধ বড় বড় ড্রামে করে এখন সেই ফ্যাক্টরিতে নিয়ে যাবে। এটা দেখে ভালো লাগলো যে মিল্ক ফ্যাক্টরিগুলো এরকম প্রাকৃতিক দুধগুলো কালেক্ট করে আমাদের জন্য দিচ্ছে। তো সেক্ষেত্রে বলাই যায় যে আমাদের দেশের যে কিছু কোম্পানিস, এবং আমি যতটুকু শুনছি যে মিল্ক ভিটা নাকি ওনাদের থেকে দুধ কালেক্ট করে। সো এটা ব্র্যান্ডের প্রমোশন হয়ে গেলেও কিছু করার নাই, আমাকে বলতেই হবে যেহেতু এটাই সত্য। তো মিল্ক ভিটা ওনাদের দুধ কালেক্ট করে দেন হচ্ছে যে প্যাকেটজাত করে। এখানে ওনাদের কৃষিকাজের যন্ত্রপাতি রাখা, প্রত্যেকটা এক এক ঘরের মানুষের। ওনাদের কৃষিকাজের জন্য বড় বড় ট্রাক্টর আছে। অ্যাটলিস্ট হচ্ছে যে যদি 50টা বাড়ি থাকে সেই বাড়ির ভেতর 20টা বাড়িতেই হচ্ছে ট্রাক্টর আছে। দেন হচ্ছে এক একজনের 50টা থেকে 100টা 200টা পর্যন্ত গরু বা মহিষ আছে। তারা দুধের ব্যবসা করে, হাঁড়ি পাতিল বানায়। সো তারা আসলে পরিপূর্ণ।
এখানে কিছু এক্সকেভেটর দেখতেছি। আই লাভ এক্সকেভেটর। আমার এক্সকেভেটর দেখলে কেমন জানি চুলকায়, ওর চাকাগুলা দেখলে মনে হয় ওরে রাইড করি। এখানে কৃষিকাজ করার যে ওনাদের ট্রাক্টরগুলো সেখানে সামগ্রিকভাবে রাখা একটা জায়গার ভেতর, যখন যার প্রয়োজন হয় এখান থেকে ওনারা নিয়ে যায়। আর এখানে সরকারি রাস্তার কাজে ব্যবহৃত আরেকটা এক্সকেভেটর। লুক এট দ্য এক্সকেভেটর ম্যান। এক্সকেভেটরের লুকটাই কেমন জানি একটা মানে হচ্ছে যে রাফ একটা লুক। আই লাভ এক্সকেভেটর। আর আমি ফিউচারে একটা ব্লগ করব যেটাতে আমি হচ্ছে যে ট্রাক্টর রাইড করব। আমি নিজের যেহেতু ট্রাক্টর রাইড করতে পারি না, কিন্তু আমি ট্রাক্টরে বসে একটা রাইড শেয়ার করব আপনাদের সাথে। এখন বের হয়ে যাই এখান থেকে। তো এই হইতেছে ওনাদের জীবন ব্যবস্থা এবং জীবিকা ব্যবস্থার চিত্র। পোড়ানোর জন্য এখানে সব খড়ি রেখে দেওয়া হয়েছে, কিন্তু আফসোস আমি পোড়ানো দেখাইতে পারতেছি না আপনাদেরকে। আমাকে চলে যেতে হবে, কারণ ওরা সন্ধ্যার দিকে এটা জ্বালাবে। আমার সন্ধ্যা পর্যন্ত এখানে থাকা সম্ভব না। আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকে পালপাড়া থেকে জামালপুরের মাদারগঞ্জ থানার বালিজুলি উপজেলার পালপাড়া থেকে, যেটাকে কুমারপাড়াও বলা হয়। আমি আশা করব আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর আপনাদের যদি এই ধরনের হাঁড়ি পাতিলের প্রয়োজন থাকে তবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। আমি তাদের নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক দিবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই শিল্পটা প্রসার হয় এবং এই ব্যবসার প্রসার হয়। তো এই ছিল আজকের মতো। আমি ওসামা হাসান ফ্রম ডিকোড।